অপরিচিত একজন মহিলা বাসার ভেতরে প্রবেশ করলো, জানতে চাইলো আপনি কে। মেয়েটি রহস্যময় একটা হাসি দিয়ে বলল, আমি অপুর রক্ষিতা। কথাটা শোনা মাত্র রোহিত চমকে উঠল। মেয়েটি বলল, চমকে যাওয়ার মতো আমি কিছুই বলিনি, যেটা সত্য সেটাই বললাম। রোহিত কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এসব কি বলছেন। মেয়েটি আবারও রহস্যময় একটা হাসি দিয়ে বলল, যে ফ্ল্যাটটাতে আমাকে ভাড়া করে রাখা হয়, প্রতি রাতে যে ফ্ল্যাটে অপু আমার সাথে গিয়ে তার চাহিদা মেটায়, সেই ফ্ল্যাটের লোকজন জানে আমরা স্বামী স্ত্রী, কিন্তু ওই ফ্ল্যাটের রড, ইট, বালি, কণা, সিমেন্ট, এই জড় পদার্থগুলোই জানে আমি অপুর বিয়ে করা স্ত্রী নয়, রক্ষিতা। মেয়েটির কথা শুনে রুহি যেন নির্বাক হয়ে গেল। মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না, হা করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? বুঝতে পেরেছি আপনি অবাক হয়েছেন, কিন্তু আপনি কি জানেন আপনি আরো অবাক হবেন আরেকটি কথা শুনলে। কি কথা? অপু আপনার কাছে নিশ্চয়ই তার পরিবার, আপনজন, স্ত্রীর নামে বদনাম করেছে। হ্যাঁ করেছে। অবহেলায় অপু খুব কষ্ট পাচ্ছে এমনটা বুঝিয়েছে। হ্যাঁ বুঝিয়েছে। আমাকেও ও এমন ৯-৬ বুঝিয়ে ভালোবাসার জালে ফেলে বিয়ের আশ্বাস দিয়ে রাতের পর রাত ভোগ করেছে। কিন্তু সত্যটা হলো অপুর স্ত্রী খুব ভালো একজন মহিলা, ধার্মিক একজন মহিলা। সত্যি শেষ কথাটা শুনে রুহি আরো অবাক হলো, জানতে চাইলো তবে সে কি এসব জানে? জানে, প্রতিবাদ করে, মার খায়। ছি ছি ছি, আমি এত বড় ভুল করেছি। আমাকে একটু বলবেন আপনার সাথে কিভাবে পরিচয় হয়েছিল? শুনতে যখন চাইছেন তাহলে শুনুন। মেডিকেলের বেডে অপুর জ্ঞান ফিরল। অপু চোখ মেলে তাকাতেই ডক্টর রুহিকে দেখে যেন টাসকি খেলো। এত সুন্দর মেয়ে সে মনে হয় এর আগে কোনোদিন দেখেনি। অপলক দৃষ্টিতে ডক্টর রুহির দিকে তাকিয়ে আছে। রুহি বলল, আপনার এখন কেমন লাগছে? অপুর যেন ধ্যান ভাঙলো, থতমত খেয়ে বলল, ভালো, কিন্তু আমি এখানে আসলাম কিভাবে? গতকাল রাতে আপনি বাইক অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিলেন, কিছু লোক আপনাকে মেডিকেলে নিয়ে এসেছে। এই নিন, এটা আপনার মোবাইল। গতকাল থেকে কেউ আপনার ফোনে কল দেয়নি, আমরাও আপনার মোবাইলের লক খুলতে পারিনি বলে আপনার আপনজনদের সাথে যোগাযোগ করতে পারিনি। আপনি এখন ফোন করে আপনার আপনজনদের সাথে কথা বলতে পারেন। রুহি কথা বলছে। অপু অপলক দৃষ্টিতে রুহির পা থেকে মাথা পর্যন্ত তার সৌন্দর্য দেখছে। কি হলো, কিছু বলছেন না কেন? না মানে আমার তেমন কেউ নেই। তেমন কেউ নেই মানে? এই যেমন আমি অ্যাক্সিডেন্ট করে গতকাল রাত থেকে আপনাদের মেডিকেলে পড়ে আছি, রাতে বাসায় যাইনি। আপনজন থাকলে তো অবশ্যই ফোন দিয়ে খোঁজ খবর নিত, কিন্তু আপনজন বলতে কেউই নেই। আর যারা আছে তারা স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেলে আমাকে আর চেনে না। আমি টাকার মেশিন, টাকার পিছে ছুটছি, তাদের টাকা ইনকাম করে দিচ্ছি, তাদের মতো খরচ করছে। আমি মরে গেলেই কি আর বেঁচে থাকলেই কি? অপুর মুখে এমন কথা শুনে রুহির কিছুটা মায়া হলো। রুহি বলল, সরি, আপনার ব্যক্তিগত বিষয়ে হয়তো নাক গলালাম। আপনি রেস্ট নিন, আমি আবার বিকালে আসবো। বলেই রুহি কেবিন থেকে বের হয়ে গেল। অপু মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলল, বর্ষি যখন ফেলেছি মাছ তো তখন ধরা পড়বেই। দুদিন পর কিছুটা সুস্থ হওয়ার পর অপু ফুলের তোড়া নিয়ে ডক্টর রুহির চেম্বারে প্রবেশ করলো। ডক্টর রুহির হাতে ফুলটা দিয়ে বলল, আপনার সেবা যত্ন পরিচর্যা ছাড়া আমার দুদিনেই সুস্থ হওয়াটা সম্ভব ছিল না। ব্যথা খানিকটা আছে, তবে আশা করি খুব তাড়াতাড়ি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। রুহি মুচকি হেসে বলল, আসলে খুব ভালো লাগে যখন একজন রুগী আমার ক্লিনিক থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় আপনজনদের নিয়ে। কথাটি শুনে অপুর মুখটা মলিন হয়ে গেল। কি হলো, আমার কথায় কি কষ্ট পেলেন? মলিন মুখে অপু বলল, কষ্ট দিয়ে যা জীবন গড়া তার আবার কিসের কষ্ট? মানে কি? মানেটা না হয় আরেকদিন বলবো, আজ বললে কি সমস্যা হবে? আসলে আপনি বললেন না আপনজনদের নিরে ফিরে যায়। আমি তো আপনাকে বলেছি আমার যারা আপনজন আছে তারা সবাই স্বার্থপর। যত সময় তাদের দিতে পারি তত সময় আমি তাদের কাছে ভালো, বাকিটা সময় আমি তাদের কাছে মূল্যহীন। আসলে আমি বুঝতে পারছি না আপনার আপনজনরা এমন কেন। আজ বিকালে রেস্টুরেন্টে আসুন, একসাথে বসে 2 কাপ চা কফি খেতে খেতে না হয় বলবো। রুহি মুচকি হেসে বলল, আচ্ছা, আপনার নিমন্ত্রণ আমি সাদরে গ্রহণ করলাম। অপু হাসি মুখে চেম্বার থেকে বের হয়ে গেল। সন্ধ্যায় দুজন পাশাপাশি রেস্টুরেন্টে বসে কফির কাপে চুমুক দিচ্ছে। রুহি বলল, এবার আপনার মনের কষ্টগুলো আমাকে বলুন, আমি শুনতে চাই। অপু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাহির থেকে দেখে মনে হতে পারে সুখী পরিবার আমার, কিন্তু ভেতরে আমার কষ্টের পাহাড়। বাহিরে থেকে দেখে তো আর সব বোঝা যায় না। সেই সুখী পরিবারের ছলমলে মোড়কের মধ্যে অযত্নে পড়ে আছে জং ধরা সম্পর্কের শেষ ছিটে ফোটা। একই ছাদের নিচে দিনের পর দিন স্ত্রীর সাথে থেকেও শারীরিক সম্পর্ক না থাকার গল্প। মন মানসিকতায়, ধ্যান ধারণায়, শিল্পে, সাহিত্যে, শিক্ষা, যোগ্যতায় সবকিছুতে আমার স্ত্রীর যোজন যোজন ব্যবধান। বিয়ের আগে এতটা বুঝতে পারিনি, বুঝতে পারার কথাও না। সেটেল ম্যারেজ ছিল, এই একটু দেখা একটু কথা, তখন খারাপ লাগেনি, ব্যাস। তাতেই দুজনে বিয়েতে মত দিয়ে দিয়েছিলাম। তারপর একসাথে পথ চলতে গিয়ে ধীরে ধীরে বৈষম্যটা ফুটে উঠতে থাকে। শুরুতে ভেবেছিলাম যে সময়ের সাথে সাথেই দূরত্ব ঘুচে আসবে, কিন্তু সেই দূরত্ব তো ঘুচেনি, বরং দিনকে দিন বেড়েই চলেছে। এখন সেই দূরত্ব এতটাই যে মহাকাশ পাড়ি দিলেও তার ঘুচবার নয়।
মাঝখান দিয়ে দুটো সন্তান হয়ে এমন এক বন্ধন সৃষ্টি করেছে যে চাইলেও এই জীবন থেকে বেরিয়ে আসার উপায় নেই। আমাদের সম্পর্কটা আজ এমনই যে এখন না পারছি গিলতে, না পারছি ফেলতে। অপুর এমন করুণ কাহিনী শুনে রুহির খুব খারাপ লাগলো। অপুর হাত ধরে বলল, মন খারাপ করবেন না, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। রুহির ছোঁয়ায় অপুর মুখ মলিন থাকলেও ভেতরে ভেতরে সে ভীষণ খুশি, কারণ রুহি তার মিথ্যা কথাগুলো বিশ্বাস করেছে। তারপর আস্তে আস্তে প্রতি রাতে কথা হতো। আস্তে আস্তে সম্পর্কের গভীরতা বাড়তে থাকে এবং একসময় দুজনের ইচ্ছাতেই বিয়েটা সম্পূর্ণ হয়। কিন্তু আমি তো এত কিছু জানতাম না, আপনার কথা আমি কিভাবে বিশ্বাস করব? আপনি আসলে কি সত্যি কথা বলছেন? আমিও এমন সত্য মিথ্যার দ্বিধা দ্বন্দ্বে পড়ে ওকে বিশ্বাস করেছিলাম, ওকে ভালোবেসেছিলাম। আমার নাম প্রিয়া। বছরখানেক আগে আমার অসুস্থ খালাতো বোনের চিকিৎসা করার জন্য মানুষের কাছে সহযোগিতা খুঁজছিলাম এবং অপুর সাথে দেখা হয়ে যায়। তারপর একটা বাসার সামনে এসে কলিং বেল দিলাম। দরজা খুলে বের হয়ে আসলো অপু। আমাকে দেখে আমার পা থেকে মাথা পর্যন্ত অবাক হয়ে বারবার তাকিয়ে দেখছে। আমি কিছুটা বিব্রত বোধ করলাম। তারপর সালাম দিয়ে বললাম, ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য যদি পারেন কিছু সহযোগিতা করুন। অপু আমাকে বলল, কত টাকা লাগবে আপনার? আমি অবাক হয়ে বললাম, আপনার যা সাহায্য করতে ইচ্ছা করে তাই করুন। পকেট থেকে একটা 1 লাখ টাকার বান্ডিল বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি যেন আকাশ থেকে বললাম এতগুলো টাকা দেখে। আমি জানতে চাইলাম, আপনি এতগুলো টাকা সাহায্য করছেন? অপু বলল, চিকিৎসার জন্য আরো টাকা লাগলে আমি আপনাকে দিব, টাকার জন্য টেনশন করবেন না। আমি আরো অবাক হয়ে মনে মনে বললাম, মানুষটা কি সত্যি অসুস্থ নাকি সুস্থ? এখনকার যুগে এতগুলো টাকা তো কেউ কখনো সহযোগিতা করে না। অপু বলল, কি ভাবছেন? বললাম তো আরো টাকা লাগলে আমি দিব, কিন্তু অসুস্থ মেয়েটি আপনার কি হয়? আমার খালাতো বোন। আপনার খালাতো বোন? আচ্ছা চলুন, আপনার খালাতো বোনকে আমি দেখতে যাব, আর ওর চিকিৎসার যত খরচ আমি বহন করব। আমি অপুর কথা শুনে যেন নিজের মধ্যে ছিলাম না, কিছু না ভেবেই বললাম, চলুন। আমি আর অপু ওই বাসার সামনে থেকে চলে আসলাম। খাটের উপর আমার খালাতো বোন তানিশা অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আমি অপুকে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলাম। অপু আমার বোনের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, আমি চলে এসেছি, আর কোনো টেনশন করবে না। তোমার চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমি খরচ করব, তোমাকে আমি সুস্থ করেই তুলবো। আর এই নোংরা বিছানা আর এই ছোট ঘরে থাকার প্রয়োজন নেই। আজই আপনাদের জন্য আমি একটা ফ্ল্যাটের ব্যবস্থা করছি, আজ থেকে আপনারা সেই ফ্ল্যাটে থাকবেন। আমি অবাক হয়ে বললাম, আপনি আমাদের জন্য এত কিছু কেন করতে চাইছেন? আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ যা বলেন সবকিছুই আছে, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। তাই মানুষকে সাহায্য করে মনে একটু শান্তি অনুভব করি। প্লিজ সেই শান্তিটুকু থেকে আমাকে নিরাশ করবেন না। আপনার মনে শান্তি নেই কেন সে কথা না হয় আরেকদিন বলবো, এখন আমি আসি। আগামীকাল আপনাদের মালামালগুলো গুছিয়ে নেবেন, আপনাদের জন্য আমি একটা ফ্ল্যাট রেডি করে রাখবো, আপনারা সেই নতুন ফ্ল্যাটে উঠবেন। বলেই অপু রুম থেকে বের হয়ে গেল। আমি ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। ভীষণ একটা ভাবনা মাথার মধ্যে কাজ করতে